এখন বিজেপি নেতাদের এমন ঔদ্ধত্য দেখলে তোমারও গা জ্বালাবো। বিজেপির চাল চলন দেখে, বিজেপির নেতাদের কাজকর্ম দেখে, সেজন্য আগামী 24 সালে কেন 26 সালেও জিরো চান্স। বরং বিজেপি যেখানে আছে তার থেকে ধীরে 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 আরও পিছিয়ে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার ক্যামেরায় অনিকেতের সঙ্গে আমি শিবম। আর শহর জুড়ে পুরো ভোটের একটা উৎসব বলতে পারেন। ভোট তো এখন উৎসবের মতোই হয়ে গেছে বাঙালিদের জীবনে। সেই পুরো ভোটের আবহাওয়ায় গা ভাসিয়ে আমরা এখন পৌঁছে গেছি জয় ব্যানার্জির বাড়িতে। জয়দা অবশ্যই একটা বলতে পারেন বহুদিনের রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষণও করেছেন এর মধ্যে আমাদের বহু চ্যানেলে বহু ভিডিওতে। সেই জয়দার কাছে আমরা সরাসরি পৌঁছে গেছি। জয়দা কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে সরাসরি বিজেপির দপ্তরে সরাসরি চিঠি লিখেছিলেন। সেই জয়দার কাছে আমার প্রথম প্রশ্ন এটা দিয়ে আমি শুরু করি। দাদা, সবুজে মুড়ে বসেছেন, কোথাও কি একটা কমলা থেকে সবুজে উত্তরণের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, রাজনৈতিক মহল বলছে? না, সেটা নয়। আমার তো একটা বিরাট অসুখ করেছিল, তো ভগবানের দয়া অসুখ থেকে সেরে উঠে এখন আমি একেবারে ফিট হয়ে গেছি, কাজে ঝাঁপাবার জন্য তৈরি হয়ে গেছি, মানুষের কাজের জন্য। তাই ফিল্মেও ছিলাম, তো অনেকে বলে আমাকে এভারগ্রিন। তো এভারগ্রিন, গ্রিন মানেই হচ্ছে এভারগ্রিন, সতেজ থাকা। তো সেই জন্যই এই সবুজে আবৃত হয়ে আজকে আমার আসা। কোথাও গিয়ে এর সঙ্গে তৃণমূলের যোগাযোগ নেই বলছেন? মানে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার ক্ষমতা, মানে সাহসী বলতে পারেন আপনি দেখিয়েছেন। আপনি কেন্দ্রীয় বাহিনী পেয়েছিলেন। এই তখনকার দিনে এই রাজ্যে যতজন বিজেপি করতো না বা করতো, তাদের মধ্যে আপনি ছিলেন পথিকৃৎ। সেখান থেকে এই পরিবর্তন যদি হয় তাহলে মানুষ কোন দিকে নিতে পারে, এবং আপনার মননে কি চিন্তা এখন হচ্ছে? তৃণমূলীকে যোগদান করছেন? দেখো, পৃথিবী তো পরিবর্তনশীল, সর্বদা পৃথিবী পরিবর্তন হচ্ছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেরকম পৃথিবীর পরিবর্তন হচ্ছে। সেই 14 সালের বিজেপির সাথে আজকের বিজেপির তো অনেক তফাৎ আছে। সেই জন্য আমি নিঃশব্দে নীরবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আমি বিজেপি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই বিজেপি যখন ছিল 14 সালে আমি এসেছিলাম, তখন একটা আবেগ ছিল, তখন একটা উন্মাদনা ছিল, তখন একটা সেই স্বাধীনতা সংগ্রামের মতন একটা লড়াই ছিল। কিন্তু আজকের বিজেপির মধ্যে কর্পোরেট বিজেপি হয়ে গেছে, 5 স্টার হোটেলের গন্ধ হয়ে গেছে। আর এই বিজেপি আর বাংলায় এই যে যখন আমরা 21 সালে পারলাম না, তারপর আর আগামী 10 সালে তৃণমূলকে ধরার ক্ষমতা এখন আর বিজেপির নেই। এই যে নতুন বিজেপি, নব্য বিজেপি, এবং বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে জয়দা, বিজেপির মধ্যে 3 জন নেতা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতারা বা নিচুতলার কার্যকর্তারাই বুঝতে পারছেন না কার কথা শুনবেন, কোন দিকে। বিজেপির অভিমুখটাই বোঝা যাচ্ছে না। আপনি কি বলবেন পার্টিকুলার এই বিষয়টা নিয়ে? যখন মুকুল রায় তৃণমূলে চলে এসেছিলেন বিজেপি থেকে, তখন আমি ভেবেছিলাম যে যাক, বিজেপির বোধহয় এবার গোষ্ঠীদ্বন্দ্বটা কমতে চলেছে। কিন্তু আমি দেখলাম যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো বেড়ে গেছে। এক ছোঁয়াচে ভয়ানক রোগ আর কি। এই যে তুমি যে বললে 3 জন নেতা আছে, তার মধ্যে আর এক বাবুও আছেন, আমাদের সংগঠন সম্পাদক। তিনিও কি নামটা যেন এই মুহূর্তে মনে পড়ছে না, নামটা ওনার বেশি আমার মনেও পড়ে না এখন। মেনন? না, মেনন না, যে সাধারণ সম্পাদক যিনি আছেন আর কি, উড়িষ্যা থেকে এসেছিলেন, কি নাম ওনার, আমাদের বিজেপির যে অর্গানাইজিং সেক্রেটারি যে যাকে বলে আর কি, এবং অমিতাভ চক্র এবং কৈলাস বিজয়বর্গীয়র যে ভূমিকা, সেটা নিয়েও তো আপনি কোথাও গিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। না, সেই যে জিনিসগুলো সেইগুলো চলে আসছে, মানে সেই যে রোগের যে ছোঁয়া, সেই কৈলাস বিজয়বর্গী, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, তারা হয়তো চলে গেছে, তারা রোগটা আমাদের এদের ভেতর দিয়ে গেছে। এই রোগ থেকে এরা কেউ এখনো বাঁচতে পারেনি, এই হচ্ছে ব্যাপার। এবং আর একটা বিষয় দাদা, এই বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম সারি সারি নতুন মুখ বিজেপিতে যোগদান করছেন। অভিনেতা অভিনেত্রী জগতের বহু বহু মানুষ সেখানে ছিলেন। শ্রাবন্তী ছিলেন, পায়েল ছিলেন, তনুশ্রী ছিলেন, আমি একদম নাম করে বলছি। ভোটের পর তারা নয় রাজনীতি ছেড়ে দিয়েছেন বলছেন প্রকাশ্যে, নয় অন্য দলের মঞ্চে দেখা যাচ্ছে। যারা পুরনো বিজেপির কার্যকর্তারা, তারা কি প্রকৃত সম্মান পেলেন? তারা কিভাবে বিষয়টা দেখলেন?
দেখো যে কজন নাম বলছো না, তারা অভিনেত্রীও নয়, তারা রাজনীতিকও নয়, তারা সিরিয়াসই নয় জীবনটা নিয়ে। তারা পেয়ে গেছে, পেয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমাদের যে বাংলা ছবি যেখানে সেক্স এবং মারপিট একেবারে ভায়োলেন্স একেবারে রিজেক্টেড, আমি নিজে ছবি করে দেখেছি, এইসব চলে না বাংলা ছবিতে। নিটোল প্রেমের ছবি চলে, সাংসারিক ছবি চলে। তো ওরা এরা এখন ওয়েবসাইট, পর্নোগ্রাফি, এগ্রাফি এইসব করে এরা দেখুন নিজেদের টিকে থাকে, পয়সা কামায়। সেই জন্য একটা রানিং হিরো হিরোইন কোথাও আমি হেরে যাই আমি দেখিনি। অমিতাভ বচ্চন শ্রীযুক্ত বহুগুণাকে হারিয়ে দিয়েছিলেন এলাহাবাদে, রাইট। গোবিন্দ রামনায়ককে হারিয়ে দিয়েছিলেন। সেই জন্য অনেক এরকম উদাহরণ আছে, যারা রানিং হিরো হিরোইন তারা কোনোদিন হারে না। সেই জন্য এদের একটা মানুষ জাস্ট দেখে, এদের প্রতি মানুষের কোনো ইয়ে নেই, কিন্তু তাহলে এরা হারতো না। আপনাদের দলই যেভাবে নিয়ে গেছে দিল্লিতে গিয়ে যোগাযোগ, মানে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে পতাকা তুলে দিয়েছে, সেখান থেকে আপনার এই সমালোচনামূলক মানে মন্তব্য কিছুতেই মেলাতে পারি না। আপনিও তো বিজেপিটা করেছেন দীর্ঘদিন ভাবে। আমি অনেক বলবার চেষ্টা করেছিলাম, তখন আমি খুব অসুস্থ ছিলাম, আমি ওয়েস্টিন হোটেলে গিয়ে বসে থাকতাম, বারবার করে বলেছি বাংলার অমিত শাহজি, জেপি নাড্ডা, বাংলার লিডাররাই আমাকে দেখলে অন্য লিপডি ওদেরকে নিয়ে যেত। কেন আমি যা বাংলা সেন্টিমেন্ট বুঝি, বাংলার মাটির গন্ধ বুঝি, বাংলার মানুষের মন বুঝি, কেউ বোঝে না, অনেকেই বোঝে না। কেন আমি ছবি করেছি, যাত্রা করেছি, বাংলার মানুষের সাথে মিশেছি, বাংলার মানুষের সুখ দুঃখের সাথী হয়েছি, সেই জন্য এরা খুব বোঝে না। সেই জন্য আমি অনেকবার করে বলতে চেষ্টা করেছিলাম যে এই যে যেরকমভাবে কাজটা হচ্ছে, এই কাজটা ঠিক হচ্ছে না। এবং শুধু সেটা নয় দাদা, এই মন বোঝে না বলেই কি বিধানসভা যে নির্বাচন হলো, বাই ইলেকশন ছেড়ে নিয়ে উপনির্বাচনে তো চিত্রটা কঙ্কালের একটা চেহারা বেরিয়ে গেছে। বিধানসভা নির্বাচন যেটা নিয়ে এক্সপেকটেশনে শেষ ছিল না, ধরেই নেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে পরিবর্তন হচ্ছে, আর নয় অন্যায় স্লোগান রাজ্যের প্রতিটি কোনায় পৌঁছে গেছিল। এই ভরাডুবির কারণটা কি এটাই বলছেন আপনি? এ তো পাণ্ডব কৌরবের লড়াইতে শেষ পর্যন্ত উপনীত হয়েছিল। বিজেপি কৌরব, লোক জন, টাকা পয়সা, 5 স্টার হোটেল, অমুক তমুক, গাড়ি রথ, আর এইদিকে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি বেচারা হুইল চেয়ার করে যাচ্ছিলেন। আর অভিষেক ব্যানার্জি তো এত পলিটিক্যালি গ্রুমড আপ হয়েছে, এত পলিটিক্যালি সেন্সেবল হয়েছে যে আমি দেখে নিজে অবাক হয়ে গেছি। এই দুজন ভার্সাস পুরো বিজেপির ফুল এন্টায়ার ইন্ডিয়ার টিমটাই ছিল সেইখানে পর্যদস্ত হয়েছে। এবং তার মেন কারণ হচ্ছে বাংলার লিডাররা তাদেরকে ন্যাশনাল লিডারদের ভুল বুঝিয়েছে। এবং তুমি একটা খেয়াল করবে যে পাঁচ নম্বর ভোট অবধি ন্যাশনাল লিডাররা এসেছিল, এবং 5 নম্বর লিডার ভোটের সময় অমিত শাহ যখন কাগজগুলো ছুঁড়ে মেরেছিল ইয়ের মুখে, বাংলার লিডারদের মুখে, তারপর থেকে কিন্তু 6 ফেজ থেকে 7 ফেজে 8 ফেজে আসেনি। কেন? তখন ওনারা জানতে পেরে গেছিল ওদের খবর আইবি দিয়ে বা যে কোনো ওদের নেটওয়ার্ক দিয়ে যে বাংলার আর ইয়ে করা যাবে না, বাংলা হেরে গেছে। অথচ বাংলার লিডাররাও যারা কিছু যেই বোধগম্য নেই, নিজেদের কী করে টাকা বানাবো, নিজেরা কী করে ভালোভাবে থাকবো, ভালোভাবে খাবো, কি করব, নিজেদের গ্রুপের লোকেদের ইয়ে করব, নিজেদের পেটোয়ার লোকেদের কাজ দেব, এই যাদের চিন্তা ভাবনা, তারা এদেরকে বয়াতো যে এই ফার্স্ট পেজে 32টা সিট এসে গেল, 34টা সিট এসে গেল। অমিত শাহ ঘোষণা করে দিয়েছিলেন প্রথম দুটো পর্বের পর বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এইসব তো উনি তো বলতে পারেন না, কেন? উনি তো বাংলার লোক না, উনি বাংলা আসছেন না, ওনাকে যেটা বলা হতো সেটা বলতেন, এবং সেই জন্য রয়ে গেছে। এবং তুমি এখন দেখতে পাচ্ছ যে বাংলায় ওনারা ধারে কাছে আসছে। এক্স্যাক্টলি। মানুষ এটা কিভাবে নেয়, মানে ফিফথ মে আমার এখনো মনে আছে, আমি দেখা করতে গেছিলাম, জেপি নাড্ডাজি লাস্ট এসেছিল, বোধহয় 7 মাস হয়ে গেল, আর কেউ ধারে কাছে নেই, আর ধারে কাছে আসবেও না। বাংলার প্রতি এদের আর কোনো কনসেন্ট্রেট করবেই না, কেন এরা যা বাংলায় ঘা খেয়েছে, এরা বুঝে গেছে যে এইসব মালেরা কি জিনিস। এবং আপনার মুখে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রশংসা শোনা যাচ্ছে, এটা তো নিঃসন্দেহে যারা আমাদের লাইভ দেখছেন বা পরবর্তীকালে দেখবেন একটা গন্ধ পেতে শুরু করে দিয়েছেন। একটা দেখো, যখন সমালোচনা করার কথা ছিল সমালোচনা করেছি। তুমি একটা কল্পনা করতে পারবে না, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যে দলটা কতটা, এখন আমার মনে হয় যেটুকু আমার অল্প বুদ্ধি, যে মমতা ব্যানার্জি সরকারটা দেখেন আর দলটা কিন্তু অভিষেক ব্যানার্জি দেখেন। তোমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে, এই যে অভিষেক ব্যানার্জি সেদিন একটি মিটিং ডেকেছিলেন এমপিদের, সেই মিটিংয়ে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান
যায়নি না, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে শোকজ করেছে, তারা একটা সুপারস্টার, কম্পিত হয়নি, ভাবেনি দুবার। এই জিনিসটা আমি তোমাকে বলে দিচ্ছি যে তৃতীয়বারের, আগের দুবার কি হয়েছে আমি জানি না, কিন্তু তৃতীয়বারে যে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে টিএমসি সরকার বাংলার মানুষের জন্য অনেক কাজ করবে, এবং এদের যেগুলো দোষ ত্রুটি ছিল প্রথম দুটো সরকারে, কিছুটা দুর্নীতি ছিল, কিছুটা স্বজন পোষণ ছিল, কিছুটা এইসব ছিল, সেইগুলো তুমি দেখবে এইগুলো থেকে টিএমসি কিন্তু একেবারে মুক্ত হয়ে গেছে। তোমরা তো পুরো গ্রামে গঞ্জে গিয়ে জিজ্ঞেস করবে যে এখন ডিএম দেখছে, এসডিও দেখছে, দেখছে, মানে এমন একটা সিস্টেম করে দিয়েছে যে আগেকার দিনে টিএমসির লোকেরা দুর্নীতি করতে ভয় পেত না, কিন্তু এখনকার টিএমসি দুর্নীতি করতে ভয় পায় কেন জানে? ওই এবি আছে, অভিষেক ব্যানার্জি আছে, মানে কোথাও গিয়ে তো মানে আপনার কথা শুনে মনেই হচ্ছে, দর্শকরা যারা দেখছে আমি বলেই দিচ্ছি, সরকারিভাবে শুধু যোগদানটা করা বাকি রেখেছেন, পুরো ভূয়সী প্রশংসা, একদম সার্টিফিকেটের পর সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন। না, যেটা সত্য সেটা বলছি। এই যে নরেন্দ্র মোদীজি যেটা করেন সেটা আমি দীর্ঘদিন বলেছি যে ওনার একটা আলাদা স্টাইল, সেই জন্য ঘটনাটা হচ্ছে যে যেটা ভাই সত্য ঘটনা সেটাকে বলতে হবে। আজকে তুমি ভাবো তো, যেই 21 সালের আগে, আমি তোমাকে তার আগে একটা কথা বলিনি যে 19 সালে যে 18টা সিট আমরা পেলাম, ঠিক আছে, তার 7 মাসের মধ্যে 3টে বিধানসভার ইলেকশনে গোহারান হারল। তার মানে অ্যান্টি এস্টাবলিশমেন্টটা মাত্র 7 মাসে এসে, ঠিক। তার মানে এই যে 18টা এমপি হলো, তারা কিছু কাজই করতে পারেনি, এবং তাদের মধ্যে কথা হচ্ছে যে 18টা এমপির মধ্যে কেউ এমপি হওয়ার অনেকে যোগ্যই নয়। নরেন্দ্র মোদী অমিত শাহর পাশে গিয়ে পার্লামেন্টে বসবার যোগ্যই নয়, তাদের মাথা ঘুরে গেল, তারা বাংলার মানুষের কাছ থেকে সরে গেল। মানুষের ভোটে জিতে মানুষের কাজ না করলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আসতে বাধ্য। এখানে একটা পরিসংখ্যান যদি আপনাকে দিয়ে দিই, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, সে কিন্তু তার নিজের কেন্দ্রে এবার উপনির্বাচন যে হয়েছে সেখানে বিপুল পরিমাণে পিছিয়ে পড়েছেন। তাহলে 2024-এ এই নিশীথ প্রামাণিক যখন ওই লোকসভা ভোটে লড়বে, অবশ্যই শক্ত চ্যালেঞ্জ শুধু নয়, একটা হারের সম্মুখীন হয়ে গেছে। অন্তত এই উপনির্বাচনের স্ট্যাটিস্টিক সেটা বলছে, যেটা আপনার কথাকে আরো একবার এস্টাবলিশ করলো। কিভাবে এমপি হয় আমি জানি না, আর কিভাবে গৃহমন্ত্রকের যে প্রতিমন্ত্রী হয় আমি সেটাও জানি না, কোন অঙ্কে হয়, কোন গুণে হয় এটাও আমি জানি না। এদেরকে একদম স্ট্রেট ওয়ে কান ধরে বার করে দেওয়া উচিত। যারা কাউন্সিলরের যোগ্য না, পঞ্চায়েতের যোগ্য, তাকে যদি তুমি এমপি করে তুমি গৃহমন্ত্রী দিয়ে করো, যা হওয়ার তাই হচ্ছে। দাদা, আমি একটা বিজেপি রিলেটেড একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। এই যে দিলীপ ঘোষ যখন আমাদের এখানে রাজ্য প্রেসিডেন্ট ছিলেন, তারপর থেকে দিলীপ ঘোষকে বকলমে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে সুকান্ত মজুমদারকে আনা হয়েছে। এই পরিবর্তনটা বিজেপিকে এগিয়ে দিল না পিছিয়ে দিল? কারণ দিলীপ ঘোষের অ্যাটাকিং মোড, দিলীপ ঘোষের আক্রমণাত্মক কথাবার্তা অনেক বেশি হাইলাইট হতো, হয়তো সুকান্ত মজুমদার অন্য রাজনীতিতেও বিশ্বাস করেন, এটাও স্বাভাবিক। দেখো, এখন কেউ এলেই কেউ আর বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আগামী 10 বছর এখন বিজেপির আর বাংলায় কোনো রকম চান্স নেই, না তোমার পঞ্চায়েত, না তোমার এতে, আর না তোমার এই কর্পোরেশনে, কোথাও বিজেপি দাঁত ফোটাতে পারবে না। যে কথাটা আমি বলছিলাম যে এই যে 21 সালের আগে অলিতে গলিতে সব জায়গায় তুমি কান পাতলেই শোনা যেত বিজেপি আসছে, রাইট। মানুষ তৈরি হয়ে গেছিল না বিজেপিকে দেখব। কিন্তু এই যে কাণ্ড কারখানা দেখে, এই যে দিলীপ ঘোষের মন্তব্য যে মমতা ব্যানার্জিকে বারমুডা পরবার, এই যে আমি নাম করে করে বলছি, সায়ন্তন বোসের এইসব মন্তব্য, বুকে গুলি করে দাও, এইগুলি করে দাও, আজকেও সিঙ্গুরে গিয়ে বলেছে কুরুক্ষেত্র করব। এরা জানে, এরা শুধু ডায়লগবাজি করে মুখ দেখাতে জানে। আজকে বেহালায়, আমাদের এই বেহালায় রাজু ব্যানার্জি আমাদের একজন নেতা, সে এসে এমন ডায়লগবাজি করে গেছিল, যার ফলে সে তো চলে গেল, একটি 2-3টে কর্মীকে অ্যারেস্ট হলো, এবং একটি কর্মী জেলে পুঁচে 60 বছরে মারা গেল। আমি যখন কিন্তু যেতাম, আমিও 2-1বার খুব ক্র্যাশ ডায়লগ বলেছিলাম, আমি খুব ক্র্যাশ বক্তব্য রেখেছিলাম, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই দিকেও খেয়াল রেখেছিলাম যে আমি চলে যাওয়ার পর যেন আমার কর্মীরা কেউ না হয়। আজকে লোকসভা উলুবেড়িয়ার মতন জায়গায় 44% অ্যান্টি ইন্ডিয়ান লোকজনেরা থাকে সেখানে, সেইখানে জায়গায় আমি লোকসভায় ভোটে হেরে, আমার জায়গা ছিল, আমি কিন্তু নিজে দাঁড়িয়েছিলাম। আমি বলেছিলাম আগে আমাকে মারতে হবে, তারপর কর্মীদের মারবে, আগে আমার গাড়ি ভাঙতে হবে, তারপর তুমি কর্মীদের বাড়ি ভাঙবে।
আর এইখানকার যারা উলুবেড়িয়া যারা ওই পুষ্য নেতা ওই তোমার কৈলাস বিজয়বর্গী, শিবপ্রকাশ জি, বদমাইশ লোকেদের সব যারা পরিপুষ্টিত যারা পুষ্য নেতা, তারা যে দাঁড়িয়েছিল, তারা এই যে উদয়নারায়ণপুর বলে একটা জায়গা ছিল, সেটা খুব ডেঞ্জারাস জায়গা, ক্রাইম প্রবণ জায়গা। সেখানে একটি সমীর খানা বলে কে লোক, বংশানুক্রমিক চোর, মানে সেই চোর, তার বাবা চোর, তার ঠাকুরদাদা চোর, সেই লোককে দাঁড় করিয়ে দিল, যার ফলোয়ার হলো। এবং এখানে কিছু বাজে লোক, চোর, মেয়েবাজ, যাদের নিয়ে মেয়েদের নিয়ে ছবি বেরিয়েছে, যাদের মণ্ডল সভাপতির বউদের নিয়ে যাদের ছবি বেরিয়েছে মার্কেটে, সেই সব কিছু লোককে উলুবেড়িয়ায় দাঁড় করিয়ে 7টা সিটি গোয়ারান হারলো। এবং যেই গণনা হয়েছিল সেই গণনা থেকে তারা যে পালিয়ে গেছে, এখনো বোধহয় তারা এখনো। এই ক্ষেত্রে বলে দিই, তথাগত রায় বিজেপি নেতা, প্রাক্তন রাজ্যপাল, ত্রিপুরারও প্রাক্তন রাজ্যপাল, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ছিলেন, উনি প্রকাশ্যে বলেছেন এই যে ভোটের টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে, এখানে নারী এবং অর্থ এই দুটো একটু বেশি প্রাধান্য পেয়েছে। আপনি তো বকলমে সেইগুলোকেই আর একবার করে এস্টাবলিশ করছেন আপনার বক্তব্যে। এখানে একজন বলে দিই, আরেকজন কৌশিক ব্যানার্জি বলেছেন, দাদা সরসুনা থেকে বলছি, তাড়াতাড়ি দিদির হাত ধরে টিএমসি জয়েন করুন। এখানে কমেন্ট এসেছে জয়দা আপনার জন্য। আমি সরসুনায় থাকতাম ভাই কৌশিক, আমি 18 বছর সরসুনায় ছিলাম, জেলে পড়া বলে একটা জায়গা। তো আমি ডেফিনেটলি, আমি যেটা ভালো হয়, মানুষের ভালো হয়, বাংলার ভালো হয়, সেটা করবে। আমার খুব স্বপ্ন ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে হয়তো বিজেপির হাত ধরে বাংলার ভালো হবে। ভগবান যা করেন ভালোই করেন। বিজেপি এই রাজ্যে আসেননি, মমতা ব্যানার্জি আবার এসছেন, এবং সঙ্গে একজন মানে এক্সপিরিয়েন্সড পরিপুষ্ট নেতা হিসাবে এখন অভিষেক ব্যানার্জি তৈরি হয়ে গেছে। এদের দুজনের হাত ধরে সঙ্গে আমরাও থাকবো, মনে প্রাণে থাকবো, সে ভেতর থেকে হোক বাইরে থেকে হোক, নিশ্চয়ই থাকবো, থেকে আমরা বাংলাটাকে ভালো করার সবাই মিলে চেষ্টা করব। হ্যাঁ, এক্ষেত্রে আপনি বারবার করে বলছেন যে অভিষেক ব্যানার্জির হাত ধরে বা অভিষেক ব্যানার্জির চিন্তায় মননে আপনি অন্তত সাপোর্ট করবেন, একদম অন ক্যামেরা বলছেন, এতজন লাইভ দেখছেন, আপনারা প্রশ্নও করতে পারেন, লাইভটা একটু শেয়ারও করে দিতে পারেন, এই অনুরোধ থাকলো সকলের কাছে। এখানে আমার একটা প্রশ্ন, জয় ব্যানার্জি বিজেপি এই যে ট্রানজেকশন পিরিয়ডে যথাযথ কি সম্মান পেয়েছে? কারণ এই ক্ষেত্রে একটা বিষয় আমার এখনো মনে আছে, যখন এ রাজ্যে বিজেপিটা কেউ করতো না, বিজেপি নেতা বলতে আমরা যাদের বুঝতাম, সাংবাদিকরা যারা বুঝতো, প্রথম দিনে যে নামটা উঠে আসতো তার নাম হলো জয় ব্যানার্জি। সেই জয় ব্যানার্জিকে রাজ্য বিজেপি কি যথাযথ ভূমিকা, সম্মান নিয়োজিত করেছিল? দেখো, জানি না, ওরা হয়তো আমাকে একটা হিংসে করতে বোঝায়, ঠিক আছে, কেন আমার পার্সোনালিটি আমার এর কাছে, ওদের কোনো ধারে কাছে আসতো না। এবং আমি যখন মানুষের সামনে যেতাম, তখন তো কোনো নেতাই, 2-1 ছাড়া, পরবর্তীকালে দিলীপ ঘোষ নিশ্চয়ই সেই জায়গায় এসেছিলেন, তো সেই জায়গায় কেউ দাঁড়াতে পারতো না আমার সামনে, মানুষের সামনে, কেন আমি একবার আই লাভ ইউ বললেই বাংলার মানুষ উদ্বাল হয়ে যেত। তো সেই জন্য সেইটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা করি মন দিয়ে করি। আমি 14 সালে বিজেপি করেছিলাম, অন্তর থেকে করেছিলাম, মন দিয়ে করেছিলাম, চেষ্টা করেছিলাম বিজেপিকে উত্থান করাবার, নরেন্দ্র মোদীকে উত্থান করাবার, করেওছি, অনেকাংশে সফল। তুমি দার্জিলিং থেকে গঙ্গাসাগর অব্দি এমন কোনো মাঠ খুঁজে পাবে না যেখানে জয় ব্যানার্জির সভা হয়নি, এবং ভালো সভা। আমি একাই যেতাম, আমার সঙ্গে কোনো সাইডে আর কোনো নেতা লাগতো না, আমি একা যেতাম, 3-4 হাজার লোক ওই গ্রাম থেকেই বেরিয়ে আসতো, এবং সেটা জেলা সভাপতিরাও এক বাক্যে স্বীকার করতো যে জয় ব্যানার্জির সভায় পয়সা কড়ি কম খরচা করতে হতো, লোক টানতে হতো না, অটো থেকে ম্যাটাডোর করে সেই গ্রামের লোকেরাই ঘুরিয়ে দিত। তো যখন আমি দেখলাম যে এটা বেকার হয়ে যাচ্ছে, এবং আমি যখন অসুস্থ, সবচেয়ে যেটা নোংরাজনক, নিকৃষ্ট লাগলো, যে আমি হেস্টিংস থেকে মেডিকেলে ভর্তি হতে গেলাম এবং মৃত্যুর সাথে লড়াই, ঠিক গত বছর এই নভেম্বর মাসে, আমি নভেম্বর মাসে 8 ডিসেম্বর আমি ছাড়া পেয়েছিলাম। ওই সময় 23শে ডিসেম্বর, এখনও আমার মনে আছে, 23শে নভেম্বর নরেন্দ্র মোদীজি ভিক্টোরিয়া এসেছিলেন, তার মিটিং ছিল 22 তারিখ, সেখানে আমি অসুস্থ বোধ করে আমি চলে গেলাম, এবং আমি আইসিইউতে ছিলাম 15 দিন, মৃত্যুর সাথে লড়াই করেছি। আমার বাবা মা বয়স্ক লোক, তারা মানে প্রায় অথর্ব, আমার স্ত্রী এবং আমার বোন আমেরিকায় থাকে একমাত্র বোন, সে 1 বছর চলে এসে তারা কোনো নেতাকে মানে যোগাযোগ করতেই পারলো না, কোনো নেতা কোনো খোঁজই নিল না। এর চেয়ে নিকৃষ্ট পার্টি আর হয় নাকি? যে একটা কর্মী বলো, নেতা বলো, মৃত্যুর সাথে লড়াই করছে, তার খবর নেবে না?
সেখানে সেই একটা জন্য- মান অভিমান ক্ষোভের না, না, জায়গা না, আছে। মান অভিমান কম নেই, এসব উচিতই নয়। এই যে আজকে তিস্তা, আজকে যে রূপা করেছে, রূপাকে আমি 100% সাপোর্ট করি। আজকে তিস্তা যে মেয়েটি, সে কি কাজ করতো আমি দেখেছি, আমিও তার সাথে কাজ করেছি দু একবার। সে তৃণমূলে বড় যৌবনেও সে ওইখান থেকে জিতেছে একবার না দুবার। তার মৃত্যুটা নিয়ে কোনো আলোচনাই হলো না। তার মৃত্যুটা কি স্বাভাবিক কি অস্বাভাবিক কিছু হলো না, তাকে নিয়ে কোনো দেখলো না, উল্টে একটা অন্য লোককে সেখানে দিয়ে দিল, তার বরকে না দিয়ে। এই যে বিজেপি এইগুলো করে, এই যে বিজেপির, আমি সেদিনই আমার কাছে একটি অভিনেত্রী, সে বিজেপি করে, সে আমাকে ফোন করে বললো, আমি নাম বলবো না, যে 4-5 জন পুরো ব্যাপারটাকে ঘিরে রেখেছে। তাদের যারা পেটোয়া লোক, তাদেরকে দিয়ে ঘিরে রেখেছে। আজকে এই জেলায় আমি বসে আছি, সাউথ কলকাতা জেলায়, এখানের যে প্রেসিডেন্ট, তার নামে পোস্টার পড়ে, কি শিকদার নাকি, সে এবারও টিকিট পেয়েছে। তো সেই জন্য তুমি দেখবে যে সে কিন্তু ঠিক লাইনটা ধরে রেখেছে, যারা মেন চেয়ারে বসে আছে তাদেরকে ধরে রেখেছে। লাইন ধরলে বিজেপি লাইন টিকিট ধরে পাওয়া যায়। রাখতে হবে, হ্যাঁ। কিন্তু এটা তো চলবে না ভাই। কোথায় দেখো বিজেপির এখনো, আমি তো ছেড়ে দাও, আমি তো বিজেপি ছেড়েই দিয়েছি, আরো কত লোক বিজেপি ছাড়েনি, মনে প্রাণে বিজেপি, কিন্তু বিজেপি আর করে না, বিজেপির কোনো মিটিংয়ে যায় না, দুঃখ নিয়ে মানে অভিমান নিয়ে ঘরে বসে রয়েছে। নেতাদের উচিত না তাদের কাছে গিয়ে করা, কিন্তু সে নেতা না। এখানকার হেস্টিংস বা মুরলীধরনের নেতারা জানে যে যাদের কাছ থেকে সুবিধা পাবো সেই সব নেতাকেই আমার জেলায় ফিট করে রাখতে হবে, আর সেই সব নেতারা আবার তার মণ্ডলদের ফিট করে রাখছে। এই ফিটিংসের আর সেটিংসের রাজনীতি করতে গিয়ে বিজেপি শেষ হয়ে গেল। রাইট। পল্টু ঘোষাল ধরেই নিয়েছে আপনি তৃণমূলে যোগদান করছেন, বলছে জয় দা জয় বাংলা, জয় বাংলা স্লোগানটা আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনতে পাই। মানে মানুষ আপনাকে কিন্তু কোথাও গিয়ে এক্সপেক্ট করছে তৃণমূলে আপনি যাচ্ছেন, মানে এই আপনার বসন সবুজ ভূয়সী প্রশংসা করছেন অভিষেক এবং মমতা ব্যানার্জির, যোগদান করছেন তাহলে? জয় বাংলা তো হবেই ভাই, জয় বাংলা। বাংলা, হোয়াট বেঙ্গল থিংস টুডে, হোল ওয়ার্ল্ড থিংস টুমরো, এইটা তো বাংলায় হবেই। এবং এই যে বাংলায় আজকে যেভাবে উন্নতি হচ্ছে এবং যেভাবে বাংলাকে সাজানো গোছানো হচ্ছে, যেভাবে হচ্ছে, এখন আমি যখন রাত্রিবেলা ফিরি রাজারহাট বা ওই সব জায়গা থেকে, একেবারে সত্যি মনে হয় যেন কোনো বিদেশের সিটি থেকে ফিরছি আর কি, মা ব্রিজ দিয়ে। তো সেই জন্য উন্নতি হচ্ছে। এবং সেই যে আর যেগুলো ইয়েতে ছিল অন্যান্য দুটো 5 বছর 10 বছরে, যে এইগুলো আমরা মিটিং মিছিলে তুলে ধরতাম, যেগুলো ছিল, যে মানে খামতিগুলো ছিল তৃণমূলের, সেই খামতিগুলো কিন্তু এইবার সাংঘাতিকভাবে পূরণ হচ্ছে। এবং সব এটাই ম্যাক্সিমামই প্লাস পয়েন্ট হচ্ছে। তুমি দেখবে যত দিন যাবে তত কিন্তু তৃণমূলের, এই যে আমি হলদিয়ায়, আমি বলি শোনো, আমি হলদিয়ায় আমার একটা ছোট ব্যবসা আছে, সিকিউরিটি ব্যবসা আমাদের পারিবারিক। আমি দেখেছি আগে হলদিয়া কিন্তু যে কোনো লোক এসে দাদাগিরি করতে কিন্তু এখন কিন্তু ভেরি স্ট্রিক্ট। এখন ঋতব্রত ব্যানার্জিকে ইউনিয়নের মেন লিডার করে দিয়েছে অল বেঙ্গল, এবং তার ইয়ে দিয়ে, এবং যেখানে যারা বাজে লোক, যারা টাকা পয়সা দুর্নীতি করতো, যারা টাকা পয়সা নিয়ে লোক ঢোকাতো, করতো, তারা সব সাইড হয়ে গেছে। তো সেই জন্য এখন কিন্তু তৃণমূলটা খুবই দুর্নীতিহীন দলে পরিণত হচ্ছে খুব শিগগিরই। রাইট। তপন কুমার মালাকার বলছেন বিজেপি ছেড়ে টিএমসি পার্টিতে জয়েন করুন জনগণের সেবা করার জন্য। এবং শচীন চন্দ্র রায় বলছেন দাদা টিএমসিতে আসুন। মানে আপনি তো টিএমসিতে এখনো যোগদান করেননি, তার আগেই এখানে কমেন্ট করছেন লোকজন জয় বাংলা, টিএমসিতে আসুন, টিএমসিতে আসছেন সে জনগণের সেবা করুন। মানে এখনো জয় ব্যানার্জির ওই ক্রেজ মানুষ কিন্তু মিস করছে, বিজেপি যেটা আপনাকে সুযোগ দেননি। দেখো ভাই, আমি তোমার পরিষ্কার বলি তোমাদেরকে, যে আমি সর্বদাই মানুষের সঙ্গে কারবার করেছি, আমি কখনো অসততা করি না। আমি যখন রাজনীতিতে নামি না, তখন আমার মা কিছুতেই রাজনীতি করতে দিচ্ছিল না ডাইরেক্ট। আমি কিন্তু ইনডাইরেক্ট রাজনীতি বহুদিন ধরেই করছি, পয়সা নিয়ে প্রচার করছি, এই পুরসভার প্রচার, পঞ্চায়েতের প্রচার, সিপিএমের করেছি। সিপিএমে আমার দাদু ছিলেন, মানে বাবার কাকা রাধিকা রঞ্জন ব্যানার্জি, খুবই ভালো নাম করা লোক, সৎ লোক, ফুড মিনিস্টার ছিলেন। তৃণমূলেও আমি মমতা ব্যানার্জির ঘরে আমার যাতায়াত ছিল, অভিষেক ভাইয়ের ঘরে যাতায়াত ছিল, ওখানে কালী পুজো হতো, সেখানেও আমার যাতায়াত ছিল। আমি 14 সাল থেকে ডাইরেক্ট রাজনীতি করি। তো আমি মানুষ নিয়ে কারবার করি। সিনেমা লাইনে ছিলাম, সেটাও মানুষ নিয়ে কারবার। মানুষ ছবি দেখলে, মানুষ সঙ্গে থাকলে আমি চলতাম, আমি হিরো হয়ে থাকতাম। রাজনীতিটাও তাই, আমার সবাই ভিড় হলে, আমার সবাই হলে আমি থাকতাম। তো সেই জন্য যেই দল মানুষের সঙ্গে আছে, এবং মানুষের সঙ্গে যে দল আছে, যে দলের সঙ্গে মানুষ আছে,
আমি সেই দলটাকেই প্রেফার করব। সেই দল থেকে যদি আমার ডাক আসে আমি নিশ্চয়ই যাব সেখানে। পল্টু ঘোষাল বলছে দাদাকে দরকার, দিদি আছে চিন্তা নেই, চলে আসুন। আমি এখানে একটা কথা এখানে বলতে চাই, পুরো ভোট, এই পুরো ভোট 144টা পুরো কেন্দ্র, কাউন্সিলর নির্ধারণ হবে, পৌরসভার কাজবাজ হবে, বিজেপির কোনো তাপ উত্তাপ সে অর্থে কি জয়দা আপনি দেখতে পাচ্ছেন? দেখো, আমি তো অবাক হয়ে গেলাম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি গোয়াতে যেতেই পারেন, কেন তাদের দল খুব সংগঠন খুব ভালো, তাদের আদার্স নেতারা অনেক যথেষ্ট পরিপূর্ণতা আছে, সেই জন্য ওনাদের আর এই পৌরসভা ভোটে লাগে না। কিন্তু বিজেপির তো সেইটা নয়, বিজেপির তো প্রত্যেকটা নেতাকেই পৌরসভা ভোটে ঝাঁপিয়ে পড়া উচিত। বিজেপি হেরে যাবে বলেই তারা গিয়ে 14 তারিখ থেকে সিঙ্গুরে অবস্থান করছে, এবং সিঙ্গুরে সেই সায়ন্তন বোস, সেই নেতাটা মুখ বেঁকা ঠোঁট বেঁকা, সে গিয়ে আবার আজকে কুরুক্ষেত্র বড় বড় ডায়লগ বলছে। আরে এরা দেখছে না, যে বুঝতে পারছে না যে মানুষ এদের ছেড়ে দিয়েছে, আর কুরুক্ষেত্র বলে এই মারবো সেই মারবো, এই সালা করে দেবো, ওই করে দেবো, বুকে গুলি করে দেবো, এইসব করে তো শেষ করে দিল বিজেপিটাকে। তো সেই জন্য এরা গিয়ে যখন অবস্থান করছে ইয়েতে কি বলে ওই সিঙ্গুরে, তার মানে এরা বুঝেই গেছে আমরা আর জিতবো না। আর আমাকে তো এখন জানো তো, এই শ্রীমতী মমতা ব্যানার্জির যে আমি বলে দিয়েছিলাম 50,000 প্লাস ভোটে জিতবে, বা এই যে পৌরসভায় বলেছিলাম 4টে না কটা 5টে জিতবে, তারপর থেকে তো আমাকে সব সাংবাদিকরা তোমরা জ্যোতিষী বলো। তো আমিও তোমাকে আর 3-4 দিনের মধ্যে, মানে আজকে তো রোববার 12 তারিখ, 19 তারিখ ভোট, আমি তোমাকে 16-17 তারিখ নাগাদ একেবারে ক্যালকুলেট করে বলে দেবো, যেমনি সমীক্ষা হয় যে কে কটা সিট পাবে, তবে মানে আদৌ পাবে কি না বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, তৃণমূলের সুইপ করবে এবং তৃণমূলই ভোট গঠন করবে, নি কোনো সন্দেহ নেই। কিন্তু কতটা পরিমাণে বেশি ভোট পাবে সেটা আমি বলবো। একদমই আমরা 16-17 তারিখ অবশ্যই জয়দার থেকে একটা হোয়াটসঅ্যাপ হয়তো পাবো। কিন্তু জয়দা, আজকে আমি আপনার বাড়িতে এসেছি, তো এখানে কিছু একটা আভাস আমরা একটা কিছুদিন আগে একটা খবর দেখছিলাম, বিজেপি পুরো ভোটে 10টা আসন এক্সপেক্ট করছে 144টার মধ্যে। আপনি কিভাবে দেখছেন বিজেপির রেজাল্ট কি হতে পারে পুরো ভোটে? আপনার কি একটু প্লাস মাইনাস 10 যদি এদিক ওদিক? 2 অক্ষরে যাবে না, আমি এটুকু তোমায় শিওর বলে। 2 অক্ষরে মানে 10 পাবে না বলছেন বিজেপি 144টার মধ্যে? তুমি লিখে রাখো আজকে ডেট দি। মানে এইখানে যারা লাইভ দেখছেন, যারা কমেন্ট করছেন, তাহলে জয় ব্যানার্জি অন ক্যামেরায় বলে দিচ্ছে 10টা আসন ও পুরসভা ভোটে পাবে না বিজেপি। মানে এ তো একদম বলা যায় আপনি এখানে বসে বোমা ফাটাচ্ছেন। তুমি দেখে নিও, তারপর তুমি 21 তারিখ ফোন করো আমাকে, খবর বেরোলে আমি তোমাকে বলে দেবো অ্যাকুরেট ফিগারটা। 10-এর তো কাছাকাছি যেতে পারবেই না। এক্স্যাক্টলি। মানে আর একটা বিষয় দাদা জিজ্ঞাসা করছি, যখন আপনি রাজনীতিটা করছিলেন, বামেদের একটা প্রভাব একটা তখন অবধি ছিল, বামেরা এখন বিধানসভায় শূন্য হয়েছে, এবছর বামেরা রেড ভলেন্টিয়ার অনেক প্রার্থী করেছে, অনেক নতুন মুখকে নিয়ে এসেছে। বাই ইলেকশনে কিছু জায়গায় ফলাফল বামেদের একটু বেটার হয়েছে। বামেদের অবস্থান পুরসভায় বা বামেদের যে যদি বলেন ভোট ব্যাংক, সেটাকে কি রিটার্ন আসার কোনো সম্ভাবনা দেখছেন পুরো ভোটে? বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে, নিঃসন্দেহে বাড়বে। কেন, বামেদের এই যে যারা বামের ভোটটাই তো এই যে আমরা যে পেয়েছি, এবং আমি উলুবেড়িয়াতে হারলেও প্রায় যে 5 লাখ ভোট পেয়েছিলাম বা যেটা পেয়েছিলাম, সেটা ম্যাক্সিমামই বামেদের ভোট ছিল। হ্যাঁ, সেই বামেদের ভোটটা বামেরা খুব আশাভঙ্গ হয়েছে। যারা খুব আশা করে বিজেপিতে এসেছিল যে না, একটা অন্য বাংলা তৈরি হবে, সোনার বাংলা তৈরি হবে, একটা সততার বাংলা তৈরি হবে, স্বপ্নের বাংলা তৈরি হবে, তারা কিন্তু খুব ব্যর্থ হয়েছে, মনে মনে খুব আঘাত পেয়েছে, এবং তারা কোনোদিনই আশা করি তৃণমূলে ফিরে যেতে পারবে না, কারণ তৃণমূলের সঙ্গে তাদের মেন লড়াইটা। তো সেই জন্য বামেদের ভোটটা আবার বামেদের কাছে কিছু পরিমাণে ডেফিনেটলি ফিরে আসবে। তবে বামেদের প্রবলেমটা কি হচ্ছে, যে সেভাবে ইয়াং নেতা বা আইডিয়াল নেতা সেইভাবে ওরা এখনো তুলে ধরতে পারেনি। মানে বামেদের যে নতুন মুখ, এই শতরূপ থেকে শুরু করে, এরা আইডিয়াল নেতা নয় বলছে, সেইভাবে কেউ নেই আর কি, নাহলে বামেরা এটা পেত। তা সত্ত্বেও বামেদের এবার গতবারের চেয়ে ডেফিনেটলি, মানে এই যে বিধানসভা ভোটে যে 0 হয়ে গেছিল বা হয়েছিল, তার থেকে একটু বেটার। মানে লোকসভা ভোটে যে বামের ভোটটা রামে গেছিল, ওই রাম থেকে রামের ভরসাটা মানুষ দেখতে পাননি বলে আবার একটু বামে ফিরবে বলছেন। মানে রামের জায়গায় আছে, রাম পূজা লোক, রাম বীর মানুষ, রামকে নিয়ে বিজেপি অনেক টানাটানি করে হিচড়া করে রাম নিজেই রেগে গেছে।
নাম সত্যি মানে রাম একটা রাজনৈতিক উপজীব্য করে তুলেছিলেন। জয় শ্রীরাম ভূতপালায় এইসব হয়, জয় শ্রীরামকে নিয়ে রাজনীতি করা যায় না, সেই জন্য জয় শ্রীরাম নিজেই রেগে গেছে। তখন তো আপনি পার্টিতে ছিলেন, তখন কি প্রকাশ্য প্রতিবাদ করেছিলেন? একটা মুখ্যমন্ত্রী না, আমি কিন্তু কোনোদিন জয় শ্রীরাম নেতাজির জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতার সময় জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। না না না, আমাকে হয়তো মেলাতে হতো বা গলায় গলা, আমি কোনোদিন মন থেকে জয় শ্রীরামকে করি মা ডাকি। কেন? আমি ঠাকুরকে ডেকে রাজনীতি করি না। রাজনীতিটা রাজনীতির মতন করে করতে হবে, নিজেদের বলে করতে হবে, নিজেদের সততায় করতে হবে। আজকে তুমি দেখো, এই যে আমি রাজনীতি করছি 14 সাল থেকে 19 সাল, আমার কত টাকা পয়সা কমে গেছে। আজকে আমি একটা দৃষ্টান্ত, সৎ রাজনীতির দৃষ্টান্ত। আমি একটা মানে রাজনীতি, যেখান থেকে রাজনীতি করতে গেলে সবাই বলে, আমার মা বলেছিল সততার সঙ্গে রাজনীতি করতে হবে, গরিব দেখতে হবে। আমি মায়ের কথা অক্ষরে অক্ষর, আমাকে কেন্দ্র অনেক বড় বড় পোস্ট দিয়েছিল, পোর্টের ট্রাস্টি করেছিল। আমি কিন্তু সেই সুযোগ নিইনি। আমি একটা বাজে পয়সা আজ পর্যন্ত হাতে ছুঁইনি, হাতটা আমার এখনো রাঙায়নি। আমি সততায় বড়, এখনো আমার এই হাত এই। তো সেই জন্য মানুষ এই জন্যই আমাকে ভালোবাসে। কিন্তু জয়দা, একটা বাউন্সার এসছে সমর্থকদের বা সাপোর্টারদের, আমাকে এটা করতে হবে, একটু অপ্রিয় লাগলেও কেউ একজন সাপোর্টার, আমি আপনার কথা শুনে হয়তো একটু রুষ্ট, বলছেন বিধানসভা নির্বাচনের টিকিট পেলে এত অভিমান হয়তো থাকতো না আপনার। না, একদমই না, কারণ বিধানসভার টিকিট পাওয়ার প্রশ্নই ছিল না। কেন? তখন আমি ভীষণ অসুস্থ ছিলাম। তখন সেই দিক থেকে আমি বলবো, বিজেপি নেতৃত্ব এমনকি আমার ডাক্তারকে পর্যন্ত জিজ্ঞেস করেছিল, এবং আমার ডাক্তাররাও তখন বলেছিল যে না, এটা একদমই বাজে কথা যে টিকিটের জন্য আমি হয়েছি। আমি এদের যে টোটাল, মানে বললাম তো আগে, শুনে রাখো, আগে বিজেপির মধ্যে একটা মাটির গন্ধ বেরোতো, এখন একটা 5 স্টারের গন্ধ বেরোয়। আগে বিজেপি একটা মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে চলত। এখন বিজেপি নেতাদের এমন ঔদ্ধত্য দেখলে তোমারও গা জ্বালা করবে। তো সেই জন্য বাংলা কোনোদিন ঔদ্ধত্য পছন্দ করে না, বাংলা কোনোদিন অহংকার রেলা পছন্দ করে না। বাংলার মানুষের, তোমাকে যদি টিকে থাকতে হয় বাঙালির মনের কাছে, বাঙালির মানুষের কাছে, তোমাকে নর্মাল হয়ে থাকতে হবে। অহংকার করা চলবে না, ঔদ্ধত্য করা চলবে না। সাম্প্রতিক একটা বিষয় যারা আসি, সল্টলেকে এক তরুণীর শ্লীলতাহানি হয়েছে, এবং জানা গেছে পুলিশের একজন কর্মচারী, পুলিশের একজন কর্তা এএসআই ছিলেন, এবং একটা রেড ভলেন্টিয়ার তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন। মানে রক্ষক, আমাদের যাদের উপর ভরসা করা যায়, এই কোথাও গিয়ে তো রক্ষকই ভক্ষক হয়ে গেল, তার দায় কি সরকারের উপর বর্তায় না? তাহলে আপনাকে তো ক্রিটিসাইজও করা উচিত এত ভালো ভালো কথার মধ্যে। ডেফিনেট, আমি প্রথম কথা, সরকারের আগে আমি পুলিশের ক্রিটিসাইজ করবো কেন? আমি পুলিশ ফ্যামিলির ছেলে, আমার দাদু মিলিটারি ছিলেন, আমার বাবা পুলিশ ছিলেন, এবং তারাও যথেষ্ট দক্ষতা এবং সততার সাথে সেই নকশাল আমলেও কাজ করে গেছে। আজকে যে এএসআই এবং যে সিভিক একটি মহিলার সুযোগ নিয়ে যেভাবে এটা করেছে, একদম নিন্দনীয়। এদের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাওয়া উচিত। এবং আমার মনে হয় ডেফিনেটলি এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এটা কড়া স্টেপ নেবে, আমি এটা শিওর। একদমই। একদম শেষ প্রশ্ন, এই লাইভ শেষ করার আগে অসংখ্য অনেকে কমেন্ট করেছেন, দেখলেন, একটু শেয়ার করে দেবেন যে জয়দার কথাগুলো। মনে হয় এই প্রথম উনি বলছেন, এই প্রথম কেউ বলছেন বিজেপি পুরো ভোটে 10টা আসনও পাবেন না, এত খারাপ রেজাল্ট হবে বিজেপির। এই প্রেডিক্টটা জয়দা এর আগে বহু প্রেডিকশন আমাদের কাছে আছেন, জ্যোতিষীর মতো মিলিয়ে দিয়েছেন। আমরা 21 তারিখ দেখবো জয়দা আপনার এই প্রেডিকশনটা মেলে নাকি। 10টা আসনও পাবে না বিজেপির ঘুরে দাঁড়ানো এই রাজ্যে। এই 2024-এ লোকসভা ভোট আসছে, মমতা ব্যানার্জি গোয়া, ত্রিপুরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভোট শতাংশ বেড়েছে, যেখানে তৃণমূল ছিল না সেখানেও হয়েছে। এই রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানো কি সম্ভব, নাকি তৃণমূলের বারবারন্ত আগামী 10 বছর অন্তত ভোট ব্যাংকে আপনি দেখতে পাচ্ছেন জয়দা? এটাই আমার শেষ প্রশ্ন, কি বলবেন? তুমি তো নিজে সাংবাদিক, তোমার কি মনে হচ্ছে বিজেপির চাল চলন দেখে, বিজেপির নেতাদের কাজকর্ম দেখে এর কোনো লক্ষণ আছে উন্নতি? 0 লক্ষ্য। সেজন্য আগামী 24 সালে কেন 26 সালেও 0 চান্স কোনো উন্নতি হবে না। বরং বিজেপি যেখানে আছে তার থেকে ধীরে 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 আরো পিছিয়ে যাচ্ছে। একদম আরো পিছিয়ে যাবে বললেন জয় ব্যানার্জি। প্রাক্তন বলতে হচ্ছে, প্রাক্তন বিজেপি নেতা, হতে পারে ভবিষ্যতে তৃণমূল নেতা। আমরা আবার আসবো জয়দার এখানে ইন্টারভিউ করতে। পরিষ্কার বলে দিলেন পুরো ভোটে
10টা আসনও পাবে না বিজেপি, এবং ভবিষ্যতেও বিজেপির অলরেডি বিধায়ক সংখ্যা কমতে কমতে 70-এ এসে দাঁড়িয়েছে। এই ডিগ্রেডেশনটা আরো বাড়বে। অর্থাৎ কিছুদিন আগে তথাগত রায় যে কথা বলেছিলেন, নারী থেকে অর্থ, বিধায়ক সংখ্যা কমবে, কার্যত সেই কথাগুলোরই উপর শিলমোহর দিলেন প্রাক্তন বর্ষিয়ান বিজেপি নেতা জয় ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ যারা দেখলেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের, সকলকে ধন্যবাদ। ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যদি জয়দার কথা ভালো লাগে। জয়দা, আপনাকেও ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার, গুড বাই, আবার দেখা হবে। নমস্কার জয়দা। নমস্কার।